গাজায় নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে একদিনে নিহত ১১৫ জন। উত্তরাঞ্চল ছাড়ছেন বাসিন্দারা। ১,০০০ বন্দি বিনিময়ে রাজি রাশিয়া ইউক্রেন। সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জেলেনস্কির। শান্তি আলোচনায় না পৌঁছালে মস্কোর ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ট্রাম্পের। জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে তুমুল বিতর্ক। কার্যকর হলে প্রতি বছর সনদ হারাবে ১.৫ লাখের বেশি নবজাতক। এবং যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ভারতের। মার্কিন পণ্য আমদানিতে শুল্ক তুলে নিতে রাজি হয়নি নয়াদিল্লি। এখনো চলছে আলোচনা, বললেন জয়শঙ্কর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে একদিনে আরও ১১৫ জন নিহত হয়েছেন। উত্তরাঞ্চল ছেড়ে যাচ্ছেন বাসিন্দারা। এদিকে ইয়েমেনে হাউথি নিয়ন্ত্রিত বন্দরগুলোতেও বিমান হামলা চালিয়েছে তেল আবিব। এতে ১ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এই হামলা কেবল শুরু। গাজা জুড়ে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। বোমা হামলা থেকে শুরু করে স্থলাভিযান কিছুই বাকি রাখছে না নেতানিয়াহুর সেনারা। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজায় ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে সন্ত্রাসী ঘাঁটি, অস্ত্রাগার ও সামরিক অবকাঠামো। গাজায় ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ শতাধিক, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চলমান এই হামলার শঙ্কায় গাজার উত্তরাঞ্চল থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা। গাজার পাশাপাশি ইয়েমেনেও চলছে ইসরায়েলি আগ্রাসন। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথিদের লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে দেশটিতে হামলা চালাচ্ছে তেল আবিব। এতে হতাহত হচ্ছেন বেসামরিক নাগরিকরা। শুক্রবার ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের হাউথি নিয়ন্ত্রিত হোদেইদা ও সালিফ বন্দরে ১৫টি যুদ্ধবিমান দিয়ে ৩০টি বোমা ফেলেছে। হাউথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, তাদের পাইলটরা আবারও ২টি হাউথি সন্ত্রাসী ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। তার দাবি, এই হামলা কেবলই শুরু। হাউথিরা আক্রমণ অব্যাহত রাখলে এমন আরও অনেক হামলা আসবে বলে জানান তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও একই মন্তব্য করেন। তিনি বলেন, হাউথিরা যদি ইসরায়েলে হামলা চালায় তবে তার যথাযথ জবাব দেওয়া হবে। এমনকি তাদের নেতা আব্দুল মালিক আল হাউথির ওপর হামলা চালানোরও হুঁশিয়ারি দেন তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। তুরস্কে আলোচনায় ১,০০০ যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হল রাশিয়া ইউক্রেন। আগামীতে পুতিন ও জেলেনস্কিকে বৈঠকের মুখোমুখি করাই লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। যদিও এই বৈঠকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারে মস্কোর দাবি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। এ অবস্থায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। ৩ বছরের রক্তক্ষয়ী ও সশস্ত্র যুদ্ধের পর অবশেষে মুখোমুখি আলোচনার টেবিলে রাশিয়া ইউক্রেন। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইস্তাম্বুলের ঐতিহাসিক দোলমা বাহচে প্রাসাদে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রাস্টেম উমেরভ জানান, এই বৈঠকের লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অর্জন। তা সম্ভব না হলেও ১,০০০ যুদ্ধবন্দী বিনিময়ে রাজি হয়েছে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বন্দি বিনিময়কে আস্থা অর্জনের একটি ধাপ হিসেবে উল্লেখ করে জানান, উভয় পক্ষ ভবিষ্যতে আরও কিছু বিষয়ে আলোচনায় সম্মত হয়েছে। ইউক্রেন ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা নাকচ করে দেয় রাশিয়া। উল্টো দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহারের দাবি জানায় রাশিয়া, যেটি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী জানান, দেশটির পরবর্তী লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিনের সরাসরি বৈঠক আয়োজন। রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি জানান, তারা এই প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং ভবিষ্যতে আলোচনার জন্য উভয় পক্ষ একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা উপস্থাপন করবে। এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ৩০ দিনে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করে পুতিন প্রমাণ করেছেন রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিক নয়। এ অবস্থায় যুদ্ধবিরতি না হলে আরও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আহ্বান জানান তিনি। ইউরোপের আলবানিয়া থেকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর তিনি জানান, ইউক্রেন প্রকৃত শান্তির জন্য দ্রুততম পদক্ষেপ নিতে প্রস্তুত।
Уважаемые коллеги, добрый день. প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রাশিয়া কখনো আলোচনার বিরোধিতা করেনি এবং 2022 সালের ইস্তাম্বুল চুক্তির ভিত্তিতে যে কোনো সময় আলোচনা করতে প্রস্তুত তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক না হলে পরিস্থিতির কোনো অগ্রগতি হবে না এবং তিনি শিগগিরই পুতিনের সঙ্গে বৈঠক করতে চান। এর আগে শান্তি আলোচনার অংশ হিসেবে ইস্তাম্বুলের ত্রিপক্ষীয় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং তুরস্ক। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। বৈঠকের মধ্যস্থতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এদিকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হলে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া যদি শান্তি চুক্তিতে না পৌঁছায় তাহলে মস্কোর ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞা হবে ধ্বংসাত্মক। তিনি চাপ প্রয়োগ করলে কেউ পালাতে পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প আরও জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন সরাসরি বৈঠকের ফলাফল বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তার মতে রাশিয়ার অর্থনীতি এখন নড়বড়ে, তাই নতুন নিষেধাজ্ঞা আরও চাপে ফেলবে পুতিন প্রশাসনকে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি উৎপাদন বাড়িয়ে রাশিয়ার রফতানি আয়ে বড় ধাক্কা দেওয়ার পরিকল্পনাও রয়েছে ওয়াশিংটনের। জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে ট্রাম্পের নির্বাহী আদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আদেশটি কার্যকর হলে প্রতি বছর নাগরিকত্ব হারাবে 1.5 লাখের বেশি নবজাতক। সংবিধান ও আদালতের আগের রায়ের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় আদেশটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন লিবারেল বিচারকরা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণের প্রথম দিনই প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন একটি গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে জন্মালেও কোনো শিশুর বাবা মা মার্কিন নাগরিক না হলে তাকে দেশটির নাগরিকত্ব দেয়া হবে না। ট্রাম্পের এমন নির্বাহী আদেশ নিয়ে চলছে তুমুল আলোচনা। বার্তা সংস্থা রয়টার্সের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই চেষ্টা সফল হলে তা প্রতি বছর যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া 1.5 লাখের বেশি শিশুর নাগরিকত্বকে ঝুঁকির মুখে ফেলবে। মার্কিন সুপ্রিম কোর্ট বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীকে চ্যালেঞ্জ করছে। 1868 সালে দাসপ্রথা পরবর্তী পরিস্থিতিতে গৃহীত এই সংশোধনী অনুযায়ী মার্কিন মাটিতে জন্ম নেওয়া প্রত্যেকেই নাগরিক। এর বিরোধিতায় সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেন 22টি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট অ্যাটর্নি জেনারেলরা। ছিলেন অভিবাসন অধিকারকর্মী ও অন্তঃসত্ত্বা অভিবাসীরাও। সুপ্রিম কোর্টে দীর্ঘ 2 ঘণ্টাব্যাপী শুনানিতে প্রাধান্য পায় একটি প্রশ্ন, নিম্ন আদালতের বিচারকদের দেশব্যাপী স্থগিতাদেশ জারি করার এখতিয়ার থাকা উচিত কিনা। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এসব স্থগিতাদেশ নির্বাহী আদেশ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। সুপ্রিম কোর্ট আদেশটির আইনগত বৈধতা নিয়ে এখনও চূড়ান্ত কোনো রায় দেয়নি। তবে আদেশ কার্যকর হলে তা শুধু অভিবাসন নীতিতেই নয়, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সংজ্ঞাতেই এক ঐতিহাসিক পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক তুলে নিতে রাজি হয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি নাকচ করেছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শুল্ক নিয়ে আলোচনা এখনও চলমান। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর শুল্ক তুলে নিতে রাজি হয়েছে। দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি বলেন, নয়াদিল্লি এমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে ওয়াশিংটনকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়া হবে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি সরাসরি নাকচ করেন। স্থানীয় সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, আলোচনা এখনও চলছে, যে কোনো চুক্তি হবে পারস্পরিকভাবে লাভজনক। মার্কিন শুল্ক চাপের জবাবে ভারত কিছু পণ্যের শুল্ক কমালেও এখনও $45 বিলিয়ন বাণিজ্য ঘাটতি রয়েছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, কৃষি ও গাড়ি বাদে বাকি সবখানে শুল্ক কমাতে প্রস্তুত দিল্লি। ভারত 0 নীতি নিতে পারে বলেও মনে করছেন অনেকে। গেল এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 27% শুল্ক আরোপ করেন। এমন অবস্থায় দিল্লি দ্রুততম সময়ে বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের উচ্চ শুল্ক আরোপের 90 দিনের বিরতি শেষ হবে আগামী 9 জুলাই। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর এক কর্মকর্তার বিরুদ্ধে হত্যা চেষ্টার সংকেত পাঠানোর অভিযোগ তুলেছেন ট্রাম্প। সৈকতের বালুতে 8647 সংখ্যাকে হত্যার গোপন সংকেত বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। একই দিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের পুনর্বাসনের বিষয়ে
তার সরাসরি সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। কাতারে এক সভায় বক্তব্যে গাজায় ফ্রিডম জোন বানানোর বিতর্কিত পরিকল্পনা আবারও তুলে ধরেন তিনি। সমুদ্র সৈকতের বালিতে ৮৬৪৭ লেখা ছবি পোস্ট করেন সামাজিক মাধ্যমে, আর তাতে বিপদে পড়লেন মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর কর্মকর্তা জেমস কোমি। ট্রাম্পপন্থীরা দাবি করতে শুরু করেন কোনো এক গোপন সংকেত পাঠাচ্ছেন তিনি, এবং এই গোপন সংকেত প্রেসিডেন্টকে হত্যা চেষ্টার একটি অংশ। স্থানীয়ভাবে যুক্তরাষ্ট্রের ৮৬ এর অর্থ কোনো কিছু ছুঁড়ে ফেলা বা পিছু ছাড়ানো। ৪৭ হিসেবে অনেকে ধারণা করছেন ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বোঝানো হচ্ছে। যদিও এই পোস্টটি সরিয়ে নিয়ে এর মধ্যেই ক্ষমা চেয়েছেন FBI কর্মকর্তা, তবে তা মানতে নারাজ ট্রাম্প। তার দাবি তাকে হত্যা করতেই গোপন সংকেত দিয়েছেন এই কর্মকর্তা। এদিকে জাতিগত বৈষম্যের শিকার বিবেচনায় শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিয়ে সমালোচিত হয়েছেন ট্রাম্প। ৫৯ জন আফ্রিকানকে আশ্রয় দেওয়া হয়েছে, যেখানে অন্য জাতিগোষ্ঠীর আবেদন বারবার প্রত্যাখ্যাত হয়েছে। দক্ষিণ আফ্রিকা সরকার বলেছে হোয়াইট জেনোসাইডের কোনো প্রমাণ নেই, তবে ট্রাম্পের দাবি সব প্রমাণ এটাই ইঙ্গিত করে যে এই শরণার্থীরা নিজ ভূমিতে বৈষম্যের শিকার। গাজা নিয়ে বিতর্কিত প্রস্তাবও পুনরায় তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে এক বৈঠকে তিনি বলেন একটি ফ্রিডম জোন বানাতে চায়। বলেন গাজায় বাঁচিয়ে রাখার মতো কিছু নেই, ভবনগুলো ধ্বংস হয়ে গেছে, মানুষ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে, যা মেনে নেওয়া যায় না। এমনকি গাজাকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানোর কথাও বলেন তিনি। এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিন সহ আরব রাষ্ট্র ও জাতিসংঘ। তাদের অভিযোগ এই পরিকল্পনা কার্যত জাতিগত নিধনের সমান। ফিলিস্তিনিরা গাজা ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বলেছেন ধ্বংসস্তূপের মধ্যে থাকলেও তারা ভূমি ছাড়বে না। এছাড়াও সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে স্পষ্ট জানান ট্রাম্প। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জ্বালানি খাতে একাধিক চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে রয়েছে 10 বছর মেয়াদে কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো উৎপাদন খাতে $1.4 ট্রিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা এবং বিশ্বের বৃহত্তম AI ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ। এছাড়াও এদিন সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও ঘোষণা দেন ট্রাম্প। আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদারের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 দিনব্যাপী মধ্যপ্রাচ্য সফর শেষ হয়েছে। আবুধাবি থেকে শুক্রবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরের শেষ দিনে তিনি জানান সংযুক্ত আরব আমিরাত, UAE এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে UAE মার্কিন প্রতিষ্ঠান থেকে উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা সেমিকন্ডাক্টর কিনতে পারবে। 4 দিনের এই সফরে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আরও বেশ কয়েকটি চুক্তি করেছেন তিনি। আবুধাবিতে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একাধিক চুক্তি সই হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল আমিরাতের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে 2035 সালের মধ্যে $440 বিলিয়ন জ্বালানি খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি। এছাড়া আমিরাতের রাজধানী আবুধাবিতে 10 বর্গমাইল জুড়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যাম্পাস নির্মাণের ঘোষণা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় বছরে 5 লাখ NVIDIA H100 চিপ আমদানি করবে আমিরাত। এই চিপগুলো পরিচালনা করবে যুক্তরাষ্ট্রের কোম্পানি। এছাড়া আবুধাবিতে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও হয়েছে, যা বিশ্বের বৃহত্তম AI ডেটা সেন্টার হবে। এই প্রকল্পে OpenAI, NVIDIA, অ্যামাজন ও মাইক্রোসফটের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর অংশগ্রহণ থাকবে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যুক্তরাষ্ট্রের $1.4 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তিও হয়েছে। সফরকালে সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। এর ফলে সিরিয়ার টার্টাস বন্দরের উন্নয়নে $800 মিলিয়ন চুক্তি সই হয় দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে। এই চুক্তিগুলো সংযুক্ত আরব আমিরাতের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে বৈশ্বিক নেতৃত্বের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে বিশ্লেষকদের অনেকেই এই চুক্তিগুলোর মাধ্যমে চীনের সঙ্গে প্রযুক্তি খাতে দ্বন্দ্বের আশঙ্কা করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সৌদি আরবের রিয়াদে হয়ে গেল সৌদি বাংলাদেশ বিজনেস ফোরামের আলোচনা সভা। এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও প্রবাসী বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা হয়। রিয়াদ থেকে আরিফুর রহমানের প্রতিবেদন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ বাড়াতে সৌদি আরবের রিয়াদে হয়ে গেল সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের মতবিনিময় ও আলোচনা সভা। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ও প্রবাসীদের বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বক্তারা। প্রবাসীদের অর্থনৈতিক সক্ষমতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে এই ফোরাম ভূমিকা রাখছে বলে জানান ফোরামের সভাপতি জনাব আব্দুর রহমান। বাংলাদেশ থেকে যখন প্রোডাক্টগুলো আনবো তখন বাংলাদেশে আমরা ফ্যাক্টরি থাকবে, সৌদি আরবে ফ্যাক্টরি থাকবে, এতে করে বাংলাদেশের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে, রেমিটেন্স বৃদ্ধি হবে এবং সৌদি আরবেও আমাদের যারা এখানে কর্মী আছেন, দক্ষ এখানে যে আছেন এমপ্লয়িরা আছেন, তারা এখানে জব করার সুযোগ পাবেন। এই যে সৌদি আরব নতুন সুযোগ দিয়েছে 2021 সাল থেকে নিজের নামে ব্যবসা করার জন্য। আপনারা যদি এখন নিজের নামে ব্যবসা করেন এবং তারপরে যদি কোনো সমস্যা হয় আপনারা সরাসরি আমাদের কাছে চলে আসেন। আমরা আমাদের আইনগত সৌদি আরবের নিয়মকানুন আইনের মধ্যে থেকে যতদূর সম্ভব আমরা সহযোগিতা কিন্তু দিয়ে যাব। আমার বিশ্বাস আজকে যারা এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দ একত্রিত হয়েছেন, ওনাদের নেতৃত্বে যে রিয়াদস্থ এবং রিয়াদের পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত ইনভেস্টর এবং ব্যবসায়ীরা আছেন, তারা স্বল্প সময়ে আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে দেশ এবং জাতির কল্যাণে ইনশাআল্লাহ তাদের কর্মকাণ্ডে তারা সম্পৃক্ত হবেন। ধন্যবাদ। আয়োজকরা জানান, সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের শুধু শ্রমিক নয়, বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই ফোরাম কাজ করছে। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী, উদ্যোক্তা ও কমিউনিটি নেতৃবৃন্দ। প্রবাসীদের বিনিয়োগে আগ্রহী করে তোলাই মতবিনিময় সবার মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে ফোরামের পক্ষ থেকে জানানো হয়। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। বিদেশে পালিয়ে থাকা ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা। গভর্নর জানিয়েছেন, এসব বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে অর্থ পাচারকারীদের ধরতে বিদেশিদের সহায়তা প্রয়োজন। শিবলি আল সাদিকের রিপোর্ট। খেলাপি ঋণের কারণে দেশের অর্থনীতিতে চরম নেতিবাচক প্রভাব পড়ে, ক্ষতিগ্রস্ত হয় ব্যাংকিং খাত, কমে যায় বৈদেশিক বিনিয়োগ। ঋণ খেলাপি করে বিদেশে পালিয়ে থাকাদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের। বৃহস্পতিবার রাতে দুবাইয়ে জনতা ও ইসলামী ব্যাংকের যৌথ আয়োজনে এক মত বিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই দাবি তুলে ধরেন প্রবাসীরা। দলীয় পরিচয়ে একটি লোন বিতরণ করা হয়নি। এখানে আমরা যে ঋণগুলো দেই সবগুলা লোনই আপনার জামানতবিহীন লোন, শুধু পার্সোনাল গ্যারান্টিতে দেওয়া হয় এবং সেটা ব্যবসা বিবেচনা করে দেওয়া হয়। এই লোকগুলাকে আইনের মাধ্যমে বিচারের দীর্ঘ প্রক্রিয়া রয়েছে এবং আপনাদের এই সময়ের ভিতরে অর্ডিন্যান্স হিসাবে তাদের বিরুদ্ধে হয়তো কোনো কিছু করলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমরা এর সুফল পাবো। বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, এইসব বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে বিদেশে অর্থ পাচারকারীদের ধরতে বিদেশিদের সহায়তা লাগবে বলে মন্তব্য করেন ডক্টর হাসান হাবিব। বাংলাদেশ থেকে যারা সম্পদ নিয়ে বাইরে চলে গেছেন তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। ভবিষ্যতে যদি তারা কেউ করে, তারাও যেন জানেন যে এই করলে পরে আমরা শান্তিতে থাকতে পারবো না, কারণ আমাদের আগের যারা করেছে তারা শান্তিতে থাকবে। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এই লক্ষ্যে আপনারা সহায়তা করুন। মত বিনিময় সভায় আমিরাত প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করতে ফি কমানোর বিষয়ে জোর দেন কনসাল জেনারেল। বিশ্বাস করি যে আমাদের এই সেক্টরটা দিন দিন আরো শক্তিশালী হবে আপনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে। সবাই ব্যাংকিং খাতের সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দেখছেন আন্তর্জাতিক সময়। আন্তর্জাতিক সময়ের মাঝে দেশের খবর। মাগুরায় শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই মুহূর্তে মাগুরা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, মাগুরার শিশু আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার রায় হয়েছে, যেই রায়ের জন্য গোটা জাতি আসলে অপেক্ষা করছিল। কিছুক্ষণ আগে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তিনি রায় ঘোষণা করেছেন। মূল রায়টি যেটি হয়েছে সেটি হচ্ছে যে এই মামলার প্রধান যে আসামি, যিনি আদালতে
দোষ স্বীকার করে 164 ধারা জবানবন্দি দিয়েছিলেন সেই হিটু শেখ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি 3 জন আসামি যারা ছিলেন, হিটু শেখের স্ত্রী ছিলেন, হিটু শেখের 2 ছেলে ছিলেন, তাদেরকে আদালত খালাস দিয়েছেন। এবং আদালত যেটি বলেছেন যে এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর মামলা, এবং এই মামলায় প্রায় আমরা দেখেছি যে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। মাত্র অভিযোগ গঠনের 12 কার্যদিবসের মধ্যেই এই মামলার কিন্তু বিচার শেষ হয়। এরপরে আজকে এর 4 দিন পরেই রায় ঘোষণা করলেন বিচারক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আসামিদেরকে আদালতে থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যেটি আমি আগেই বলেছি যে এই মামলায় শুধুমাত্র একজনের দণ্ড হয়েছে, আর বাকি সব আসামিকেই খালাস দেওয়া হয়েছে। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো এই মামলা যিনি বিশেষ প্রসিকিউটর রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার এহসানুল হক সমাজি, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আদালত রায়ে কি পর্যবেক্ষণ দিয়েছেন সেই বিষয়টিও তিনি তুলে ধরবেন আমাদের কাছে। আর যেটি বলে রাখি যে 6 মার্চের ঘটনা, 6 মার্চে যখন শিশু আসিয়া তার বোনের বাড়িতে এসেছিলেন বেড়াতে, এবং এরপরে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। এবং ধর্ষণের ঘটনায় আমরা দেখেছি যে গোটা দেশ জুড়েই কিন্তু ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং ক্ষোভে ফেটে পড়ে। আমার সঙ্গে সহকর্মী সোহাগ রয়েছেন, যিনি এই ঘটনার শুরু থেকেই আসিয়া ধর্ষণ মামলার সংবাদটি দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে যে এই রায় হলো, রায়ের আপনার কাছে কি মনে হয়, রায়টি কেমন হলো? একজন সংবাদকর্মী হিসেবে আপনি তো এই ঘটনাটি শুরু থেকেই শেষ পর্যন্ত ছিলেন, এই রায়টি কেমন হয়েছে মনে হচ্ছে আপনার? আফজাল, আপনি যেমনটি বলছিলেন, আসলে এই যে রায়ের আমরা শুরু থেকে আমি আসলে থাকার চেষ্টা করেছিলাম, এবং আজকে যে রায় হলো মাত্র 12 কার্য দিবসের মধ্যে যে রায় বিচার কাজটা শেষ হলো আসলে, এবং একজনের যে প্রধান অভিযুক্ত হিটু শেখ, তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে, আসলে আমি মনে করি যে মাগুরাবাসী সহ সারা বাংলাদেশের মানুষ মনে করছে যে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং দ্রুত সময়ের মধ্যে এই বিচারটা হওয়ায় কিন্তু সারা বাংলাদেশের মানুষ সহ যারা আসিয়ার স্বজন যারা আছে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। এবং এটাই তারা চেয়েছিল যে আসিয়ার যে মূল অভিযুক্ত তারা কিন্তু এই হিটু শেখের কিন্তু তারা ফাঁসি চেয়েছিল, এবং অন্যান্য আসামিদেরও তারা কিন্তু শাস্তি চেয়েছিল, কিন্তু আদালত হয়তো তাদের নির্দোষ পেয়েছে, তাদের খালাস দিয়েছে যেটা মনে করেছে। এবং মাগুরাবাসী সহ সারা বাংলাদেশ মনে করি যে এই রায়ে সন্তুষ্ট হবে এবং এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। আচ্ছা, আপনি কি আসিয়ার পরিবারের সঙ্গে কোনো কথা বলতে পেরেছেন রায়ের পরপরই? রায়ের পরে এখন আমরা কথা বলতে পারিনি, তবে আমরা কথা বলার চেষ্টা করছি। আমরা দেখেছি আসিয়ার মা, তিনি আদালতে উপস্থিত আছেন। আমরা চেষ্টা করব যে আসিয়ার মা কি ভাবছেন বা এই রায়টাকে নিয়ে তার প্রতিক্রিয়া কি, এটি জানার চেষ্টা করব। তো মোটা দাগে একটি কথা বলে শেষ করি যে মাগুরার আলোচিত আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় একজন আসামি, প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন, এবং বাকি 3 জন আসামিকে খালাস দিয়েছেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। তো এই ছিল মাগুরা থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি ছিলাম মাগুরায়। আন্তর্জাতিক সময় 2022 সালে নিউ ইয়র্কের চাটুকোয়া ইনস্টিটিউশনের সাহিত্যিক সালমান রুশদির ওপর ছুরি হামলা চালানোর ঘটনায় অভিযুক্ত হাদি মাতারকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই হামলায় রুশদির এক চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় মঞ্চে থাকা আরেক ব্যক্তি হেনরি রিসও আহত হন। হাদিকে রুশদির ওপর হামলার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। একই সঙ্গে রিসকে আঘাত করার জন্য 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা আগে ঘোষিত সাজার সঙ্গে সমান্তরালভাবে চলবে। হাদি বর্তমানে ফেডারেল সন্ত্রাসবাদ সম্পর্কিত মামলার মুখোমুখি, যেখানে তার বিরুদ্ধে হিজবুল্লাহকে সমর্থন দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।